আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন যে নাটকটি আমরা এক্সপ্লানেশন করতে চলেছি সেই নাটকের নাম হচ্ছে মাই মিলিটারি ভ্যালেন্টাইন। আর এই নাটকটিতে দেখানো হয়েছে বিখ্যাত কেপপ স্টারের প্রোগ্রাম যে বিল্ডিংয়ে চলছে, যেখানে মেয়র সহ সবাই উপস্থিত, সেইখানে বোমা লাগানো হয়। আর সেই বিল্ডিং উদ্ধার করতে আসে একদল আর্মি সেনা, কিন্তু সেখানে আর্মি সেনার মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যে কেপপ স্টারকেই সে মনে করে যে হয়তোবা সেই প্রধান টেরোরিস্ট, এবং তার সঙ্গে এমন ঝামেলা বাঁধা এবং সেখানে অনেক সাংবাদিক থাকায় ঘটনা মুহূর্তেই সারা দেশে ভাইরাল। আর এতে কেপপ স্টারেরও মনে হয় যে সে বোঝাবে মেয়েটিকে সে আসলে কে, কারণ সেই সময় মেয়েটি কেপপ স্টারকে চিনতেই পারছিল না। তারপর কেপপ স্টার সে মিলিটারি ট্রেনিংয়ের জন্য চলে যায় এবং সেই মেয়ের মিলিটারি কপি। আর তারপরে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে এই নাটকটিতে। তো নাটকটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন করে ক্লিক করেছেন তাদের জন্য রিকোয়েস্ট থাকবে, যদি এখনও সাবস্ক্রাইব না করে ফেলেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা সাবস্ক্রিপশন বেলটি প্রেস করে দিলে যখনই আমরা নতুন কোনো নাটক বা মুভির ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। 3 পর্বের শুরুতেই আমাদের দেখানো হয় কতগুলো বাচ্চাকে একটি ক্যাম্পের মধ্যে আটকে রাখা হয়েছে এবং সেখানে তাদেরকে জোর করে কিছু যুদ্ধবিদ্যা শেখানো হচ্ছে। আর সেই বাচ্চাদেরকে কোনো খাবারও দেওয়া হচ্ছে না, তাদেরকে অনেক নির্যাতন করা হচ্ছে। এবং এইখানে লোকাল যে কোরিয়ান ভাষা রয়েছে সেই ভাষায় বলা হয় যে তোমরা সবাই তোমাদের প্রত্যেকের ফ্যামিলির প্রতিশোধ নেওয়ার জন্য এখানে একত্রিত হয়েছে, কোনো সুখ করার জন্য নয়। কিছু করেই তোমাদের ট্রেনিং নিতে হবে। তার মানে এখানে এক প্রকার টেরোরিস্ট ট্রেনিংই চলছে। এরপর বাচ্চাদের সামনে এক ঝাঁকা আলু ফেলে দিলে সবাই মিলে কারাকারি করে সেই আলু নিতে থাকলেও সেই মেয়েটি সেই আলুটি নিতে পারে না। অর্থাৎ 6 নাম্বার লেখা যে মেয়েটি সে দূরেই বসে থেকে দেখে তাদের কারাকারি করা। তখন একটি ছেলে তার নিজের নেওয়া আলুটি তার দিকে বাড়িয়ে দিয়ে তাকে দিলে সেইখানে এসে ট্রেনার আবারও লাথি দিয়ে সেই আলু ফেলে দিয়ে তাকে টানতে টানতে নিয়ে যায় আর বলে যে নিজের বেঁচে থাকা জরুরি, এখানে অন্য কাউকে খাবার দিয়ে তুমি হেল্প করতে পারবে না। আর এই দৃশ্যটি আমরা দেখি যে মনে করছে সোং, এবং সে আলুটি নাড়ছে আর বলছে সত্যিই তুমি ভেককে দেখেছো? সিয়ংটি তখন বলে ইয়েস স্যার, আমি ভেক ইয়ং ওকেই দেখেছি, তিনিই ছিলেন। তখন সে জানায়, অর্থাৎ সং জানায় যে যদি তুমি তাকে দেখে থাকো তাহলে তার কাছ থেকে দূরে থাকো, কারণ তিনি কিন্তু এটি প্রমাণ করার জন্য চলে আসবেনি আর উনি অনেক দুঃসাহসিক। আর আমরা কিন্তু সোলজার না, ঠিক আছে? খুব সিলি একটা ম্যাটারের জন্য আমরা আমাদের লাইফ হারাতে পারি না, এই কথা মনে রেখো এবং নিজের সাবধানতা বজায় রেখো। সিন কাট করে আবার আমাদেরকে দেখানো হয় লয়েড আর ভেককে, দুজনেই পানির উপরে উঠে আসতে সমর্থ হয়েছে। এবং সেখানে লয়েড ভেককে জিজ্ঞেস করে তুমি কি আসার পথে কোনো মেয়েকে দেখেছিলে? তখন ভেক জানায় যে হ্যাঁ, আমি তাকে দেখেছি এবং তাকে একটি গাড়িতে তুলে দিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলেছি, এজন্যই আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তখন লয়েড খুবই তার সুনাম করে আর সে তখন জানায় যে আমি প্রথম দেখলাম যে কোনো একজন তারকা একটা মেয়ের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়, এটা তো খুব ইজি ব্যাপার নয়। তখন লয়েডও জানায় যে আসলেই আমি তো তার জীবনের জন্য নিজের জীবনের কথা ভুলেই গিয়েছিলাম, আমার তখন একটা বিষয়ই মাথায় ছিল যে তাকে আমার বাঁচাতে হবে, তবে তুমি যে তাকে নিরাপদে পৌঁছায় দিয়েছো এটাই অনেক। এই সময় লয়েড অনেক কাশতে থাকলে এবং শব্দ করতে থাকলে সে তাকে বলে যে এখনও আমরা নিরাপদ জায়গায় পৌঁছাইনি, যে কোনো সময় শত্রু চলে আসতে পারে, একটুও শব্দ করো না। সিন নর্থ কোরিয়ায় মিলিটারি কমিশনারের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি তো ভেকের জন্য অনেক অস্থির, কারণ ভেকের সৈনিক এসে বলছে যে কমান্ডার ভেকের সঙ্গে এখনও আমরা রেডিওতে যোগাযোগ করতে পারিনি। কমিশনার জানান এটা কিভাবে সম্ভব, ফার্স্ট লেফটেন্যান্টের সঙ্গে তোমরা এখনও যোগাযোগ করতে পারোনি, তুমি কি জানো না যিনি ওনসান 112-তে ট্রেন্ড হয়েছেন, এটি ভুলে যেও না। সে তখন তাকে স্যালুট করে বলে এখনই আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। সাউথ কমিশনার সিকিউরিটি গার্ডের প্রোফাইল চেক করতেই হাজির হয় নর্থ কমিশনারের মিলিটারি। এসে তো রাগারাগি করতে থাকে, বলে আর কত আমাদের উপরে দোষ চাপাবেন, কিভাবে ইউনিফিকেশনের নামে আপনারা তো গোপন তথ্য করছেন, আমাদেরকে তথ্য দিচ্ছেন না, এটা তো ঠিক নয়। তখন সাউথ কমিশনার বলে আমাদের মধ্যে থেকেই একজন রয়েছে যে আসলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এখন দেখতে হবে যে আমরা একজন না কজন। এরপরে সে বলে যে তাহলে সেটা আমাদেরকে দেখান, আমাদেরকে শেয়ার করুন, ইউনিফিকেশন তো ইউনিফিকেশন, এখানে কোনো তথ্য গোপন করা কেন হবে? সে তখন তাকে ল্যাপটপটি ঘুরিয়ে দেখায় যে দেখুন এটাকে, তাহলেই আপনি বুঝতে পারবেন। সে তখন একটু দেখে আর না দেখে অন্যদিকে তাকায় যে সেখানে সেই ফুটেজটা দেখা যাচ্ছে যে মেয়েটিকে গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়িটি যখন পেট্রোল পাম্পে। তখন সাউথ কোরিয়া বলে দেখুন আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি নিশ্চয়ই কিছু জানেন। তখন নর্থ কোরিয়ার উনি বলছেন যে যা কিছু হবে সব আমাদেরই দোষ, এটি তো হতে পারে না, আপনারা এখন খুঁজে বের করুন কে সেই যার কারণে সেই মেয়েটি হারিয়ে গেছে। সে বলে হানসু আসলে হারায়নি, তাকে গুম করে দেওয়া হয়েছে আমাদের মধ্যেরই কেউ। এরপরে সিন কাট করে আবার লয়েড আর ভেককে দেখানো হয়। লেফটেন্যান্ট ভেক
পেটে আসলে আঘাত পেয়ে ব্লিডিং হচ্ছে। আর সে তখন হাত দিয়ে চেপে সেটি বন্ধ করার চেষ্টা করলে লয়েড শীতে অস্থির হয়ে হঠাৎ করে খেয়াল করে তার পাশের বেগ অনেক আহত। তখন সে সাথে সাথে জ্যাকেট খুলে সেই রক্তটি বন্ধ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর বলে, আমাকে ভুল বুঝো না, আমি কিন্তু আমাদের যে ট্রেনিংটা হয় সেখানে ফার্স্ট এড ট্রেনিংয়ে জেনেছি কিভাবে ব্লিডিং বন্ধ করতে হয়। বলে সে তার জ্যাকেট দিয়ে তার পেটের উপরে জ্যাকেটটি রেখে তারপরে সেই রক্ত বন্ধ করার চেষ্টা করতে থাকে। আর তখন ভেকে নিজের কাঁধের উপর শুয়ে বলে, তুমি এভাবেই আমার কাঁধ এখানে শুয়ে রাখো। আর বলে যে আমাদের যেভাবেই হোক কারোর সঙ্গে যোগাযোগ করা উচিত, না হলে তো আমরা এখানে দুজনাই মরে যাব। আর তখন আমাদের দেখানো হয় নর্থ কমিশনারকে আর্মি ট্রুপের কাছে। তিনি এসে এতক্ষণ শাস্তি দিয়ে বলছিলেন, কেমন লাগলো শাস্তি, এখন তোমরা খুঁজে বের করো হেড এবং তোমাদের লিম্ব ভেগকে। তোমরা মনে যদি তাকে হারিয়ে ফেলো তাহলে কিন্তু সব কিছু হারাবে। এরপরে তারা ইউনিফিকেশনের নামে আবার স্যালুট করলে তিনি চলে যান। তিনি চলে গেলে আবারও নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার সৈনিকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। বলে যে এখন আমাদের 1 ঘন্টায় মিডনাইটের মধ্যে তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু নর্থের বলে 1 ঘন্টা নয়, 24 আওয়ার্স, এবং আজকে রাত্রে থেকে কালকে রাত্রে আর যত দেরি লাগুক না কেন তাকে খুঁজে বের করতেই হবে। নর্থ আর সাউথের এই তর্কাতর্কিতে অন্যান্য সৈনিকরা এসে বলে যে এটা একটা টিম ওয়ার্ক, আমরা টিমের মাধ্যমে করব। সে বলে টিম ওয়ার্ক না চাই, অর্থাৎ নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার সৈনিক একত্রিত হলে যে কি ফাইট চলবে সেটি একটু এখানে দেখানো হয়। সিন কাট করে আবারও দেখানো হয় লয়েড চেষ্টা করছে আগুন জ্বালানোর, কিন্তু সে কাঠে আগুন জ্বালাতেই পারে না। বলে জঙ্গলে মনে হয় কাঠে আগুন জ্বলে না। আর এদিকে জ্বরে অস্থির হয়ে যায় ভেক। সে বেগের কাছে এসে দেখে ভেক জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে। তখন সে তার হাতটি নিয়ে সেই হাতটি গরম করার চেষ্টা করতে থাকলে ভেক তখন জ্বরের ঘোরেই দুঃস্বপ্ন দেখতে থাকে। অর্থাৎ ভেক তার নিজেকেই দেখে যে সে টার্গেটিং করছে আর তাকে নর্থ কোরিয়ার কমিশনার বলছে যে তোমার বাবা একজন সৈনিক আর তোমার মা প্রফেসর, তোমার লাইফটা হতো গোলাপের মতো মিশ্রণ, কিন্তু সেই লাইফটা নষ্ট হয়ে গেছে। তোমার বাবা মাকে খুন করেছে তারা সেই জন্য, আর তোমাকে সেজন্য প্রিপারেশান নিতে হবে। আর সে ঘুমের মধ্যে বাবা মা বলতে থাকে আর তার মনে পড়তে থাকে তার বাবাকে কিছু সৈন্য এসে ধরে নিয়ে চলে যায় এবং তার মা সেখানে কাঁদতে থাকলে তারা তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে দরজার আড়াল থেকে গোপনে সেই দৃশ্যগুলো দেখতে থাকে আর কাঁদতে থাকে। তার বাবাকে যখন টানতে টানতে তারা নিয়ে যায়, তার মা বারবার তাদেরকে রিকোয়েস্ট করতে থাকে আমার হাজব্যান্ডকে ছেড়ে দাও, নিয়ে যেও না। আর সে তখন কাঁদতে থাকে, বলে বাবা মা আমাকে ছেড়ে যেও না, প্লিজ আমাকে নিয়ে যাও, তোমরা কোথায় যাচ্ছ। আর এখানেই কাঁদতে কাঁদতে মায়ের বুকেও তার মনে পড়তে থাকে তখন সেই স্মৃতিগুলো। কমিশনার বলেছিল যে তুমি সেই হেলিশ 112-তে সাউথ কোরিয়ায় ট্রেনিং নিয়েছো অপোজিট পার্টির কাছে, আর সেখানে তোমাকে বেস্ট ওয়ারিয়র হতে হবে। যদি তুমি বেস্ট ওয়ারিয়র হতে পারো তাহলেই তোমার বাবা মার খুনের প্রতিশোধ নিতে পারবে। তাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিশোধ তোমাকে নেওয়ার জন্যই বড় হতে হবে। আর সে কাঁদতে কাঁদতে বলতে থাকে বাবা মা প্লিজ ডোন্ট গো। এবং এখানে বাস্তবে দেখানো হয় জ্বরের ঘরেও সে বলতেছে বাবা মা যেও না আমাকে ছেড়ে এভাবে, প্লিজ ডোন্ট গো। সিন কাট করে আবারও দেখানো হয় ভেগার লয়েডকে। লয়েড চেক করছে তার জ্বর কীরকম। সেই জ্বর এত বেশি হওয়ার কারণে সে দেখছে যে সে অনবরত তার বাবা মাকে ডাকছে। সে তখন সিদ্ধান্ত নেয় যে তাকে যেতে হবে অবশ্যই ইমার্জেন্সি কাউকে কল করার জন্য। এরপরে সে বলে যদি আমি ইমার্জেন্সি কল না করি তাহলে তুমি এখানেই মারা যেতে পারো। বলে সে উঠে ইমার্জেন্সি কল করার জন্য যেতে চাইলে তার হাত ধরে ফেলে তখন ভেগ। বলে প্লিজ তুমি যেও না আমাকে এখানে একা ফেলে। আবারও আমাদের সৈনিকদের দেখানো হয় তারা মোটামুটি জঙ্গলটাই দেখে ফেলেছে। এখন বলে আর একটি জায়গায় বাকি আছে, তাহলে আমরা পুরো টিম সেদিকে যেতে পারি। এই সময় তারা পিছন থেকে অদ্ভুত রকম মেডিকেল শব্দ শুনে তাকিয়ে দেখে লয়েড আসতেছে সে কাঁধে বহন করে নিয়ে ভেগকে। তাড়াতাড়ি তারপর তারা তাদেরকে হসপিটালে নিয়ে যায়। এরপর একেবারে আমাদেরকে হসপিটালে সিন কাট করে দেখানো হয় সেখানে লয়েড আস্তে আস্তে করে চোখ খুলে সে জিজ্ঞেস করে আমি কি বেঁচে আছি, আমি কোথায়। এরপরে সে চোখ খুলে দেখে তার সামনে বসে আছে মিস্টার হ্যানকে দেখে সে স্বস্তি পায় আর বলে আমি কি এটি স্বপ্ন দেখলাম না, সত্যিই বেঁচে আছি। মিস্টার হ্যান তো তাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। চোখ খোলা দেখে খুবই খুশি হয় এবং তার সেক্রেটারি বলে সে তোমাকে নিয়ে অনেক চিন্তায় ছিল। এরপরে আমাদের সেই শপ ওনার দম্পতিকে দেখানো হয়। তারা দুজন আসলে নাস্তা করতে বসেছে আর শপ ওনার লোকটি তার ওয়াইফকে যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে বলছে তোমার এখন বেশি খেতে হবে এই প্রেগনেন্সির সময়। অবশ্যই এই নর্থ এবং সাউথ কোরিয়ার পিচ এবং ইউনিফিকেশনকে কেন্দ্র করেই বেবিটা আসছে আর তাকে আমরা এটারই সিম্বল হিসেবে মনে করব। তার ওয়াইফ বলে সবচেয়ে ভালো হতো যদি টুইন হতো। সে বলে আসলেই একজন পিস আর একজন ইউনিফিকেশন হয়ে যেত। এরপরে তাদের সঙ্গে জয়েন করার জন্য চলে আসে সেই বৃদ্ধ লোকটি যে বারে কাজ করে। সেও এসে বলে আমাকেও একটি স্ন্যাক্সের প্যাকেট এনে দিলে খুব ভালো হয়। তখন লোকটি তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে যায় স্ন্যাক্স প্যাকেট নিয়ে আসতে। সেই সময় তখন ইউএনওর পাব ওনার সেই ছেলেটি অর্থাৎ সং বের হয়।
সং বের হয়ে গাড়ি নিয়ে কোথাও যেন যাচ্ছে মোবাইলে কথা বলতে বলতে। আর তাকে দেখে স্বপনার মেয়েটি জিজ্ঞেস করে, আমি শুনেছি ইনি নাকি অনেক বড়লোক ঘরের একজন ছেলে, আপনি কি তাকে জানেন যে সে নাকি বড়লোকের থার্ড জেনারেশন আর ইললেজিটিমেট সন? তখন সে বলে, আমি তো আসলে পাবে কাজ করি, পাবের মালিক নিয়ে আমার কোনো আইডিয়াই নেই। সেই মুহূর্তে তার হাজব্যান্ড তার জন্য সেই স্ন্যাক্সের প্যাকেটটি এনে দিলে সে খুবই খুশি হয়। ওনার লোকটি বলে যে আপনি কি আপনার হারিয়ে যাওয়া মানুষকে দেখলেই চিনতে পারবেন এত বছর পরও? তখন লোকটি বলে, অবশ্যই, আমি তার চেহারা এবং তার স্মেল কখনোই ভুলব না, বলে স্ন্যাক্স নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লয়েড মিস্টার ব্যানকে তার বীরত্বের কথা বলতে থাকে যে কিভাবে সে গুলির হাত থেকে বেঁচেছে। আর ব্যানকে বলে যে আপনি কখনো মিলিটারিতে জয়েন করেছেন, স্ট্যাব আপনার সামনে হয়েছে, নাকি আপনি কোনো যুদ্ধ করেছেন? সে জানায় না। আর সে বলে, আমি তো সারা রাত ধরে পিঠের উপর করে একজন গানম্যানকে নিয়ে এসেছি আর তাকে বাঁচিয়েছি, এত বীরত্ব আমি তো আর কখনোই আগে করিনি। মিস্টার হ্যানও বলে, আসলেই তো তাই। তো সে বলে যে তাহলে মিলিটারিরা কেন আমাকে হেডকোয়ার্টারে আবারও ট্রান্সফার করার চেষ্টা করছে আমার পারমিশন না নিয়েই? আমাকে তারা জানায়নি। আর এটা যে ইউনিফিকেশনের নামে তারা একটি গ্রুপ করেছে, এই গ্রুপের কোনো ইউনিফিকেশনই আমি খেয়াল করছি না। এখানে তো শুধু পদে পদে বিপদ আর বিপদ, আর আমাকে কত বিপদ মোকাবেলা করতে হবে, আমি আদৌ বেঁচে থাকবো কিনা কে জানে। আর এইভাবে আমি কতদিন কাজ করব, তাই আমার লয়ারকে এখনই ডাকা হোক। মিস্টার ব্যান তখন তাকে কিছু একটা বলতেই যাবে, সেই মুহূর্তে সেখানে ডাক্তার এসে ঢোকে। আর ডাক্তার জানায় যে আপনি একেবারেই সুস্থ মিস্টার লয়েড, আপনার কোনো রকম আমরা রিপোর্টই পাইনি, তবে প্রথমেই আমরা চেক করব যিনি বেশি ক্ষতিগ্রস্ত তাকে। বলে তারা পর্দা সরিয়ে দেখা যায় যে পাশেই বেডে রয়েছে ভেক। ভেককে দেখে তো লয়েড একেবারে চমকায় ওঠে। ডাক্তার ভেককে বলে, আপনি এখনও অনডেড, আপনার এভাবে উঠে বসা ঠিক হয়নি। ভেক জানায় যে সে ঠিক আছে, তবে এই ব্লাফারকে আগে চেক করা হোক তার ব্রেন, সে বকর বকর করছেই আর কখনোই থামছে না। ডাক্তার জানায় আপনাকে পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে ম্যাডাম। আর তখন লয়েড বলে যে আমারও টেস্ট করুন, আমার তো মনে হচ্ছে যে আমি কমায় চলে গেছি, আমি সুস্থ হয়নি। আর জংকে বলে, জং ম্যান তুমি কি শুনেছো যে সে আমাকে কি বলছে? বলে, হ্যাঁ বস, ব্লাফার বলছে। লয়েড তখন বলে, এই কথা শোনার পর তো আমার মাথা আরও ঠিক নাই, তাকেই আমি গত রাত্রে বাঁচিয়েছি। আর ডক্টরকে বলে, এখনই আমার মাথার এমআরআই বা সিটি স্ক্যান করুন প্লিজ। ডক্টর তখন হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সিন কাট করে আমাদের মেয়রের অফিসে দেখানো হয়, সেখানে নর্থ এবং সাউথ কোরিয়ার কমিশনার বসা আছে। সাউথ কোরিয়ান কমিশনার সেখানে জানায় যে 2 নাম্বারি পিপলকে আমরা পেয়েছি, অর্থাৎ সেই সিকিউরিটি গার্ড উনি নর্থের। সুতরাং বোঝা যায় যে নর্থের একটা গ্রুপই চাচ্ছে না যে আমরা এক হই। আর সেখানে তখন নর্থের জানায় যে আমি কিন্তু মনে করি যে এই ঘটনাটি সাউথে ঘটেছে, সুতরাং সাউথ কোরিয়ার বেশি লায়াবিলিটি রয়েছে। আর এটা যদি পিয়ংইয়ংয়ে ঘটতো তাহলে আমরা আমাদের লায়াবিলিটি নিতাম। এদিকে দুই পক্ষের মধ্যে গন্ডগোল দেখে তখন মেয়র আবারও জানায় যে আপনারা থামুন, আমার মনে হয় ইমি হোক তারা চাচ্ছে না যে এই ইউনিফিকেশনটা সাকসেসফুল হোক, অর্থাৎ এরা ইউনিফিকেশনের এগেনস্ট। এখানে আমরা বলতে পারি না একজন বা দুজন। আলোচনা শেষে সাউথ কমিশনার লিমিনহো চলে যায় তখন লয়েডকে দেখার জন্য। আর এদিকে লয়েডকে দেখানো হয় সে তো পুরোপুরি ঝগড়ায় বেঁধে দিয়েছে একেবারে ভেকের সঙ্গে। আর ভেকও তাকে ব্লাফার ব্লাফার বলে যাচ্ছে। তখন সে বলে যে গত রাত্রে তোমাকে আমি বাঁচিয়েছিলাম। আর সে বলে, কেন বাঁচিয়েছ? তুমি তো আমাকে এভাবে কাঁধে না নিয়ে তুমি সাহায্য চাইতে পারতে। সে বলে, আমি তো সাহায্য চাইতে যেতেই চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার হাত ধরে বসেছিলে। ভেক বলে, এটা হতেই পারে না। সে বলে, হ্যাঁ এখন তো সব ভুলে গেছো, আর তখন তুমি কি করেছো তোমার তো মনে নেই। আমাকে হাত ধরে বলেছো প্লিজ আমাকে একা ফেলে যেও না, আমার কাছে তুমি বসে থাকো। জোর করে তুমি আমাকে তোমার কাছে বসিয়ে রেখেছো, আর তোমাকে আমি বাঁচিয়েছি। যদি তোমাকে না আনতাম তাহলে তোমার কি হতো? তারপর সে গতকাল রাত্রের কথা খেয়াল করে কিভাবে সে তাকে বারবার রিকোয়েস্ট করছিল না চলে যেতে, আর কিভাবে সে তার পাশে বসে তখন তাকে কমফোর্ট করছিল তাকে বুকে নিয়ে। এটা সে ভাবে আর মন খারাপ করে, কিন্তু কোনো কথাই সে বলতে পারে না ভেককে, শুধু চুপচাপ ভেকের কথা শোনে। আর ভেক তার কথা বিশ্বাসই করে না। ভেক বলে, তোমার মতো কারো কাছে সাহায্য চাওয়ার কোনো ওয়েই আমার নেই। আর তার সাথে কোনো রকম আর কথা না বলে তখন সে তার সামনের পর্দা একেবারে দিয়ে নিজেকে আবার আড়াল করে ফেলে। এরপরে দেখানো হয় যে হসপিটালে অনেক সিকিউরিটি গার্ড, অর্থাৎ সেখানে সাউথের কমিশনার আসছেন, আর তাকে গার্ড দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ অফিসার আগে থেকেই সেখানে উপস্থিত। এরপরে লিমিনহো অর্থাৎ সাউথ কমিশনার এসে সরাসরি দেখা করেন লয়েডের সাথে। তিনি বলেন, আপনি সুস্থ আছেন, এটা দেখেই অনেক ভালো লাগছে। কিন্তু লয়েড তাকে জানায় যে এভাবে ইউনিফিকেশনের এই পেংশুয়ারিতে তাকে যে দেওয়া হয়েছে কেন এবং তার পারমিশন ছাড়া, এখানে তো যে কোনো সময় সে মারাও যেতে পারে। তখন তাকে নির্ভয়ে বলে যে আমি আপনাকে সেই সিকিউরিটি দিতে পারি, আপনার কিছু হবে না। আর এখানে অনেক রিল্যাক্স কাজ, আপনি যে কোনো সময় বাইরেও যেতে পারবেন, রিল্যাক্স টাইম কাটাতে পারবেন। সেই সময় সেখানে সাংবাদিক এসে হাজির হলে তারা
বাধা দিলেও সাংবাদিক কোনো রকম কথা শোনে না। তারা এসে জোর করে ছবি তুলতে থাকে আর লয়েডের সাক্ষাৎকার নিতে থাকে আর বলে যে আপনি তো একজন ব্রেভ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, আপনি আপনার একজন ফ্যানকে বাঁচিয়েছেন এবং তাকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন, এটা কজন করে? তখন লয়েড সেখানে একটু হেসে দিয়ে কিছু বলে না। সাংবাদিকরা তাকে ফ্যানের উদ্দেশ্যে কিছু বলতে বললে সে তখন সকল ফ্যানদের উদ্দেশ্যে বলে যে আমি মিলিটারি ট্রেনিংটা খুব এনজয় করছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন এই ট্রেনিং শেষে আমি যেন আবারও স্টেজে ফিরতে পারি এবং আমার মিউজিক্যাল লাইফে ফেরত যেতে পারি সুস্থ মতো। সাংবাদিকরা তখন তাকে রিকোয়েস্ট করে যে তারা একটি ছবি নেবে। এরকম রিকোয়েস্টের সাথে সাথে তখন তার কাছে এসে লি মিনহো বসে যায় এবং সাংবাদিকরা ছবি তুলতে থাকলেও সে সরতে চায় না দেখলে সাংবাদিকরা তাকে রিকোয়েস্ট করে যে আমরা একটা সলো ছবি নিতে চাই। এরপরে সে যখন সলো ছবি দিতে চায় তখন সেই মিলিটারির পোজ দেয় আর এই পজিশনে সে দেখে তখন ভেক দেখে বলে আসলেই লোকটি নির্লজ্জ বলে সে তার সিটে আবার বসে পড়ে। আর সে এখানে সেই ফ্যানদেরকে তার পোজ দিয়ে দিয়ে ছবিগুলো তুলতে থাকে আর বলে বেস্ট পিকচারটা আপলোড দিয়ে নিউজটা পাবলিশ করতে। এরপরে ভেক সেটি দেখে আর রোবে সহ্য করতে না পেরে রুম থেকে বের হয়ে বলে আমি একটু বাইরে হাঁটতে যেতে চাই। ডাক্তারের পারমিশন নিয়ে সে যখন বাইরে যায় খেয়াল করে সেই দুইজন যে দুজন তাকে প্রথম দিনে অর্থাৎ ঔষধ দিতে চেয়েছিল সে এসে তাদেরকে বলে আমি আপনাদের অনেক খুঁজেছি, অবশেষে আপনাদের এই হাসপাতালে পেলাম, আমার সেই মেডিসিনটা খুব দরকার। এই কথা শুনে তো মেয়েটি সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায় এবং তারপর ছেলেটিও যখন পালায় সেও তখন তাদের পিছু পিছু করতে থাকে। আর তখন সাউথ কোরিয়ান কমিশনার আর লি মিনহোকে দেখানো হয় তিনি নিউজ দেখছেন আর বলছে এত তাড়াতাড়ি নিউজে এত লাইক করবে আর স্প্রেড হয়ে ভাবতেও পারেনি, ওয়েলকাম আপনাকে ইউনিফাইড গ্রুপে। সে তখন বলে ইউনিফাইড গ্রুপ না সাই, আমি তো মারাই যেতে পারতাম। তখন সে বলে আপনি ভুলে যাবেন না আপনি কিন্তু অবৈধ অস্ত্র ধরা পড়ার কারণেই আমাদের মিলিটারি টিমে জয়েন করেছেন। তখন লয়েড বলে আপনি কথা বলে কিন্তু আমাকে ভয় দেখাতে পারবেন বা আবার থ্রেট করতে পারবেন না, সেই অস্ত্রটি পুরাই নকল ছিল আর এটার একটি সাক্ষীও আছে। সে বলে সাক্ষী আছে মানে? বলে হ্যাঁ। বলে পর্দা সরিয়ে দেখে যে সেখানে ভেক নেই। সে ভেককে বলে ভেক তুমি বলো যে সেটি আসলে ফেক ছিল। তারপরে ভেক যখন নেই দেখে তখন সে বলে কোথায় গেল সে কি তাহলে কোথাও হাঁটতে গেল নাকি? এদিকে ভেককে দেখায় সে তো ওই দুইজনের পিছু করে ওইজনের পিছনেই দাঁড়িয়ে আছে আর ওই দুইজন ওকে খেয়াল করে তো ভয় পেয়ে যায়। সে তখন বলে যে আমি তো তোমাদেরকে অনেক খুঁজছি, তোমরা আমাকে দেখে পালাচ্ছ কেন? সেদিনের সেই মেডিসিনটা যদি আমাকে দিতে পারো 5 বোতল তাহলে কিন্তু আমার খুব উপকার হতো। তারা তখন আমতা আমতা করতে থাকে আর বলতে থাকে ওই মেডিসিনটার দাম কিন্তু অনেক বেশি আর মেডিসিনটা তো এই মুহূর্তে আমাদের কাছে নেই, তোমাকে তাহলে অর্ডার দিতে হবে এবং অ্যাডভান্স মানি দিতে হবে, যদি অ্যাডভান্স মানি না দাও তাহলে আমরা তোমাকে দিতে পারবো না, ওইটার দাম এতই। ভেক তখন বলে যে খালি বলো ঔষধটা কি আসলে হার্টের জন্য উপকারী কিনা, যদি হার্টের জন্য উপকারী হয় তাহলে 5 বোতল নয় আমি 10 বোতল চাই। তখন তারা জানায় এটাই হার্ট কেন, সব রোগের জন্য এত ভালো ঔষধ যে তুমি কল্পনাও করতে পারবে না। বলে বলে এই দেখো এটাই সেই গোল্ডেন মেডিসিন যেটি খেলে সব রোগের মহ ঔষধ। আর হার্ট কেন, তার লাং তার ফুসফুস সব কিছু ভালো হয়ে যাবে। এভাবে তারা যখন তাকে সেল করতেছিল আর সেই সময় সেখানে এসে হাজির হয় লয়েড। লয়েড দেখছে এই দুজন ফ্রড কিভাবে লেফটেন্যান্ট ভেককে বোকা বানাচ্ছে আর তখন লয়েড বলে আচ্ছা তোমাদের এই গোল্ডেন মেডিসিন কি কনস্টিপেশনের জন্য অনেক ভালো হবে, তাহলে আমার লাগবে 10 বোতল। লোকটি বলে কি বলেন স্যার, এটা তো আপনার জন্য তাহলে খুবই দরকার এবং এটা এই রোগেরই ঔষধ। লয়েড বলে সত্যি বলছেন তো, যদি মিথ্যা বলেন তাহলে কিন্তু এর প্রতিকার আপনারা কিছুতেই ভরতে পারবেন না, ইভেন আপনার জীবন দিয়েও নয়। তখন সেই লোকটি মেডিসিন তার দিকে এগিয়ে দিলে লয়েড তার চশমা খুললে সেই মেয়েটি লয়েডকে চিনতে পারে আর বলে আমি আপনার অনেক বড় ফ্যান, আপনি তো ফিতার লয়েড। লয়েড তখন জানায় হ্যাঁ এখনও কি মেডিসিনটা আমার কাছে আপনারা বিক্রি করবেন? তখন মেয়েটি লয়েডের পারফরমেন্সের একটা গানের অংশ তার সামনে পারফর্ম করে দেখাতে থাকে আর লয়েডের একটি ছবি তার বুক থেকে বের করে তাকে দেখাতে থাকে। আর এরপরে তারা দুজন নাচতে নাচতে সেখান থেকে চলে গেলে লয়েড বলে আমি এরকম ফ্যান চাই না যে ফ্যান আমার ফ্রডগিরি করে অন্য মানুষের সঙ্গে। আর সে ভেককে আটকে বলে সেদিকে যাওয়ার কোনো দরকার নেই। ভেক তার সঙ্গে তো ঝগড়া করা শুরু করে যে তুমি কেন আমাকে সেই মেডিসিন নিতে দিলে না। লয়েড বলে তোমার কি এতটুকু সেন্স নেই যে তারা তোমাকে ফ্রড করছে, তারা দুজন তো ফ্রড। বলে সেই মেডিসিনটি তার সামনেই বের করে সেইখানে ফেলে দিলে বলে এই দেখো এই হচ্ছে তাদের গোল্ডেন মেডিসিন, দেখেছো এটা জাস্ট পানি আর একটা রং মিক্স করা আছে আর তারা তোমার টাকা নিয়ে এখান থেকে ভেগে যেত, তারা তো ফ্রড। সে তখন কাঁদতে থাকে, তার কথার কোনো জবাব দেয় না। সে যখন চলে যেতে থাকে লয়েডও তার পিছে পিছে যেতে যেতে বলতে থাকে যে তুমি সত্যিই বুঝতে পারোনি তারা ফ্রড, তুমি কি আসলেই অসুস্থ হয়েছো? আমার তো মনে হচ্ছে তোমার মনটিও অসুস্থ। সে তখন বলে যে তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, আমাকে নিয়ে নয়। কিন্তু লয়েড
লয়েড তাকে আস্তে করে জানায়, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো তোমাকে নিয়ে টেনশন করতে, আমি কেন জানি না তোমাকে নিয়েও টেনশন করছি। সে তখন অবাক হয়ে লয়েডের দিকে তাকায়, আর তখনই দূরে দেখতে পায় যে তার সেই ছোটোবেলার কমরেড সং তার দিকে আসছে। আর সে তখন তাকে দেখে অবাক হয়ে বলে, কমরেড সং জি হুন। আর তখন কমরেড সং জি হুন তাড়াতাড়ি করে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, কমরেড বেক ইয়ং ওক, অনেক দিন পর তোমার সাথে দেখা হলো, ভাবতেও পারিনি এভাবে দেখা হবে। আর সে যখন তাকে জড়িয়ে ধরেছে এই মুহূর্তটি দেখতে থাকে অবাক হয়ে লয়েড। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে পর্ব 3 শেষ করে ফেলা হয়। 4 পর্বের শুরুতে আমরা আবারও সেই অন্ধকার ক্যাম্পের মধ্যে দেখি যেখানে ছোট্ট বেক তার ট্রেনিং নিচ্ছে। আর সেই জায়গায় সেই দৃশ্যটি আমাদের আবারও দেখানো হয় যখন খাবারের ঝাঁকাটি সেখানে দেওয়া হয় আর সবাই সেই খাবার নিয়ে কাড়াকাড়ি করতে থাকে। কিন্তু ছোট সোং নিজের খাবারটি তখন ভেকের দিকে এগিয়ে দেয়, আর সেই মুহূর্তে তাকে টানতে টানতে নিয়ে গিয়ে বলে যে তোমার নিজেকে বেঁচে থাকতে হবে, তুমি অন্য কাউকেই তোমার খাবার দিতে পারবে না। আর সং তার কাছ থেকে যেতে চায় না, কিন্তু কেউ একজন পিছন থেকে তাকে টানছে আর নিয়ে যাচ্ছে। আর ভেক তখন এই কথা ভাবে আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এই দৃশ্য দেখতে থাকে লয়েড। ভেক বলে, কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো, সেই যে ট্রেনিং তারপর আর তোমার দেখা নেই। আর সঙ্গও বলে, আসলে সেই ট্রেনিংয়ের পর এতদিন পর তোমাকে দেখলাম। ভেক বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি বেঁচে আছো আর আমি তোমাকে দেখতে পাচ্ছি। সেই সময় লয়েড এসে দুজনকে সেপারেট করে দেয় আর বলে যে এত জোর করে তাকে চেপে ধরো না, তার ব্লিডিং হতে পারে। এদিকে তখন সে চোখের পানি মুছতে থাকলে লয়েড বলে, লেফটেন্যান্ট ভেক আপনি কাঁদছেন নাকি? তখন সে বলে, আমি কাঁদি আর যাই করি, তুমি তোমার নিজের বিজনেসে মন দাও, আর তুমি কি চাও এখানে? তখন সে তাকে পরিচয় করিয়ে দেয় তার ফ্রেন্ডের সঙ্গে, অর্থাৎ সঙের সঙ্গে, যে সে আমার সাবঅর্ডিনেট। তখন লয়েড বলে, না আমি তোমার সাবঅর্ডিনেট নই, আর আমি তো তোমার টিমের মেম্বারও নই। তুমি কেন তাকে বলছো না যে তোমার কালকে রাত্রে আমি লাইভ বাঁচিয়েছি? তখন সং বলে, আসলে আমরা দুজনে একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনি আমাদের মাঝে না আসতেন তাহলেই বোধহয় ভালো হতো। তখন বেক বলে, কমরেড আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, এবং সংকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর লয়েড তখন তাদের কথা চিন্তা না করে সেখান থেকে চলে যায়। আর দুজন মিলে বসে তারা অনেক স্মৃতিচারণ করতে থাকে সেই ক্যাম্পের ট্রেনিংয়ের, এবং ট্রেনিংয়ের পর যে বেঁচে আছে সং, এটি তার কাছে আশ্চর্যজনক ছিল। আর যখন ফেরত যাচ্ছিল লয়েড, তখন সে ভাবে সে কেন ফেরত যাচ্ছে, আর ওই লোকটি তো নিউ কামার, না তাকে চোখ রাখতেই হবে যেভাবেই হোক, তারা কি করছে সে আর ভাবতে পারে না। তখন আস্তে করে একটি মাস্ক পরে যেয়ে দেখতে থাকে তারা কি করছে। লয়েডের এই স্পাইগিরি করাটা আসলেই অদ্ভুত লাগছিল। মাস্ক পরে সে একটি ওয়ালের ওই পাশ থেকে গোপনে গোপনে দেখছিল তারা কি করে। সং তখন শার্ট তুলে তার কোমরে দেখাচ্ছিল যে কিভাবে পুড়ে গেছে, আর সেটি দেখছিল খুব মনোযোগ দিয়ে তখন বেক। আর এটি দেখে তো সহ্য করতে পারছিল না লয়েড। এদিকে একটি মেয়েকে দেখানো হয়, সে গাড়ি থেকে এসে নামে আর হাসপাতালে যেতে থাকে। হাসপাতালে আবারও এই দুজনকে দেখানো হয় কিভাবে সে আঘাত পেয়েছে, সে সেটি বলছে যেটি পুড়ে গিয়েছে। আর সে বলে যে তুমি যদি আরও দেখতে চাও তাহলে আমি তোমাকে আরও দেখাতে পারি। তখন বেক বলে, আর দেখাতে হবে না, এটি দেখেই আমি বুঝতে পেরেছি তুমি অনেক বেশি আঘাত পেয়েছিলে, তাহলে কি তুমি এটি ট্রিটমেন্ট করার জন্যই এসেছো? সে বলে, হ্যাঁ আমি এজন্যই এসেছিলাম, আর তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তখন ভেককে বলে যে ভেক তোমরা তো ইউনিফিকেশন নিয়ে কাজ করছো, তাহলে তো মনে হয় এখন সব কিছু ঠিক হয়ে যাবে। তখন ভেক বলে, আসলে সব কিছুই খুব জটিল মনে হচ্ছে এবং অনেক চ্যালেঞ্জিং, কিন্তু সে কোনো কিছুই আর জানায় না। এরই মধ্যে লয়েড মাঝখানে এসে বসে পড়ে কাবাবে হাড্ডির মতো। আর সে তখন বলে যে আপনি কি আর কেনই বা এখানে এসেছেন, আমাদের দুজনের মধ্যে আমরা একটু কথা বলতে চাচ্ছি। তাকে দেখে তো চিনতে পারে প্রথমেই ভেক, আর ভেক উঠে দাঁড়ায়। ভেককে দাঁড়াতে দেখে তার ফ্রেন্ডও দাঁড়ালে তখন লয়েডও দাঁড়ায়। আর লয়েডকে বলে যে তুমি এত রুড কেন, আমরা কথা বলছি, তার মাঝখানে কিভাবে আসতে হয়। লয়েড বলে যে শোনো, তুমি আমাকে চেনো না বলে রুড বললে, আমি খুব ম্যানার ভালোভাবে জানি। তখন সং বলে যে তাহলে একটু ম্যানার দেখিয়ে চলে যাও না। সে বলে, না আমি যেতে পারি না, আমার বিশেষ কথা আছে ভেকের সাথে। আর ভেক তখন বলে যে না, তেমন কোনো কথাই তোমার সাথে আমার থাকতে পারে না। আর ভেকের দিকে আর তার দিকে অবাক হয়ে তাকালে ভেক বলে যে তুমি অন্য কিছু মনে করো না সংকে। আর সে তখন সংকে বলে যে তুমি মনে হয় আমাকে দেখলে আমার ম্যানার নিয়ে কখনো কথা বলতে না। ভেককে নিয়েই যাবে হাত ধরে টেনে, তখন সং তারাও হাত টেনে ধরে। আর সে হাত ছাড়িয়ে নিতে চাইলে হাত ছাড়িয়ে নিতেই পারে না। তখন মুখ খুলে দেখিয়ে বলে, দেখো আমি কি। আর তখনই সে বলে, ও আচ্ছা ফিতা, কিন্তু তোমার নামটা জানো কি? আমার মনে হয় অভয়। লয়েড তখন লয়েড বলতেই যাবে, কিন্তু সে তার নাম অভয় বলে। আর বলে, তাহলে কি তুমি আগে যাবে না আমি আগে যাব? তখন লয়েড বলে, মনে হয় তোমারই আগে যাওয়া ভালো হবে, ঠিক না? আর সেই সময় সেইখানে সেই মেয়েটি এসে হাজির হলে লয়েড বলে, এই দেখো আমার ফ্যান এসে হাজির হয়েছে, আমার হাত এখনই ছেড়ে দাও। আর সে তখন বলে, ঠিক আছে, ফ্যানের কাছে তো অবশ্যই তোমার যেতে হবে। সে মেয়েটির কাছে গেলে মেয়েটি তাকে তার কার্ড দিয়ে বলে যে সে তাকে আসলে অ্যাটর্নি কিম পাঠিয়েছে এবং সে একজন অ্যাডভোকেট।
তো তার সেই পরিচয়পত্র পেয়ে তার ভুল ভাঙে এবং সে ভাবে যে তাহলে তার কাছে অ্যাডভোকেট এসেছে, কোনো ফ্যান নয়। সে বলে আমি তাহলে কি করতে পারি? বলে আপনার প্রবলেম আপনি তো আমার সঙ্গে ডিসকাস করতে চেয়েছেন। সেই মুহূর্তে হাসতে থাকে তখন সং। আর তখন বেগ বলে যে তুমি তো সারাদিন লয়ার করছিলে, ভালোই তো হলো, এখন তো গিয়ে আলোচনা করতে পারো তার সাথে তোমার ইস্যু। এরপরে তখন তারা দুজন মিলে অর্থাৎ লয়ার আর লয়েড সেখান থেকে চলে যায়। আর তারা দুজন চলে গেলে তখন এমন বিরক্তি প্রকাশ করে ভেগ, বলে যে আমার কাছে আসা একমাত্র নয়জি একজন পার্সন কমরেড। তখন বলে তোমার এই কথা শুনলে কিন্তু তার ফ্যানরা অনেক রাগ করবে। তখন বলে সাউথ কোরিয়ান এই ফিমেল কমরেডরা যে কেন তার জন্য এত পাগল আমি বুঝি না। আর সে তখন হেসে বলে শুধু পাগলই না, এমনই পাগল যে তারা নিজের লাইফও উৎসর্গ করে। এবং সে তখন সেই মেয়েটির কথা মনে করে যে লয়েডের জন্য তাদের ইনফরমেশনটি ফাঁস করে দিয়েছিল এবং তাকে মারার জন্য তার পুরো টিম তার পিছে দৌড়িয়েছে কিন্তু মারতে পারেনি। সেই জন্য আবারও প্রেজেন্টে ফেরত এসে বলে যে সুতরাং তাকে নিয়ে তেমন বেফাস মন্তব্য করো না। তারপর সে তার পকেট থেকে একটি কার্ড বের করে বলে যে ইউএনও পাবটি আমার পাব, তুমি যখন সুস্থ হবে তখন একদিন সময় করে চলে এসো, আড্ডা দেবো। সে তো খুবই খুশি হয়। এরপরে লয়েড আর অ্যাডভোকেটকে দেখানো হয়। লয়েড বলে যে তাকে ডিফেন্স পিআর ফোর্সে দেওয়ার কথা থাকলেও তাকে স্পেশাল ইউনিফিকেশন ফোর্সে দেওয়া হয়েছে, কেন কি জন্য এটা সে জানে না। তখন অ্যাডভোকেট বলে এরকম তো হওয়ার কথা না, একটা ফোর্সে দিতে চেয়ে আর একটা ফোর্সে দিল, এটা কিভাবে হয় আমিও তো বুঝছি না। লয়েড বলে আর তারা আমাকে সবসময় থ্রেট করছে ইললেগাল ওয়েপন নিয়ে, অর্থাৎ যে ইললেগাল ওয়েপন খেলনা ওয়েপন নিয়ে আমাকে ধরেছিল, কিন্তু এখন তারা আমাকে ভয় দেখিয়ে বলছে যদি আমি এই ফোর্স ছেড়ে দিই তাহলে আমাকে এই ইললেগাল ওয়েপনে ফাঁসিয়ে দেবে। তারপরে অ্যাডভোকেট মেয়েটি তো আরও দুশ্চিন্তাগ্রস্ত হয়, বলে যে একমাত্র শুধুমাত্র বেকই জানে যে আমার এটি একটি টয় গান ছিল। তো বলে যে তাহলে তাকে কি সাক্ষী করা যায়, কিন্তু মেয়েটি জানায় সে তো আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না, আপনিই বললেন যে কোঅপারেট করে না, তাহলে তো আমরা তাকে উইটনেস করতে পারি না, ঠিক না? আমাদের আরও ভালো শক্তপোক্ত প্রমাণ লাগবে। তো বলে ঠিক আছে, আমি অবশ্য এখনই হার মানার পাত্র নই, যেভাবেই হোক আমি এটা থেকে বের হতে চাই। আর তারপরে মেয়েটি তার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে হ্যান্ডশেক করলে সেই সময় ভেক আসে। আর সে তখন ভেকে গ্রিটিংস করে রুমে ঢোকে। আর দুজনার চোখাচোখি হয় এবং দুজন দুজনকে পাস করে চলে যায়। সিওহিজি তখন বের হয়েই ফোন দেয় তার অফিসে এবং বলে যে এই কেসটি আমি নিতে চাই, কারণ এর ক্লায়েন্ট হচ্ছে লয়েড এবং সে ফিতার প্রধান সিঙ্গার। আর তারপরে বলে যে যদি এইখানে আমি একটু উলটপালট করি তাহলে মিলিয়নস অফ তার ফ্যান আমাকে হেট করবে। আর আমার মনে হয় আমার যে শিক্ষাগত যোগ্যতা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং আমার ক্যারিয়ার, এই সব কিছু মিলেই আমিই একমাত্র যোগ্যতার কেস নেওয়ার। এদিকে আবারও দেখানো হয় লয়েড ভেগকে বোঝানোর চেষ্টা করছে যে ভেগ তার হয়ে যদি বলে যে গানটি খেলনা গান এবং নকল গান ছিল তাহলে সে এই ঝামেলা থেকে মুক্ত হতে পারে। কিন্তু ভেগ তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে কথা সে কখনোই বলবে না, কারণ সে যদি কথা বলে বা টেস্টিফাই করে তাহলে সাউথ কোরিয়ান যে কমরেড আছে অর্থাৎ কমিশনার আছে তার বিরুদ্ধে তার বলা হবে, যেটা সে কখনোই বলতে চায় না। লয়েড বারবার তাকে রিকোয়েস্ট করে বোঝাতে থাকলেও সে বলে আমি এরকম বলার মতো কোনো অর্ডার পাইনি, যখন আমি নর্থ কোরিয়ান মিলিটারি সাইড থেকে এরকম বলার অর্ডার পাবো ঠিক তখনই আমি বলবো, তাছাড়া নয়। সে বলে যে কেন তুমি বলতে পারবে না, তুমি তো মিথ্যা বলছো না। সে বলে যে না, যিনি আমাকে অর্ডার করবেন তিনি আমার জীবন বাঁচিয়েছেন। লয়েড বলে আর আমিও তো তোমার জীবন বাঁচিয়েছি, যদি আমি তোমাকে হসপিটালে না নিয়ে আসতাম তুমি তো মারা যেতে। তখন বেগ জানায় যে তোমার বাঁচানো আর তার বাঁচানো একই রকম নয়, দুটাকে এক করে দেখার চেষ্টা করো না। এবং সে তখন লয়েডের চোখে চোখ রেখে লয়েডকে শাসাতে থাকে। লয়েডও তার চোখের দিকে তাকায় কিন্তু বেশিক্ষণ তাকাতে পারে না, সে চোখটিকে নামিয়ে নেয় বেগের কাছ থেকে। এইদিকে সেই মেয়েটিকে আমাদেরকে দেখানো হয় যে মেয়েটি আসলে লয়েডকে বাঁচাতে খবর দিয়েছিল। সে সেই শপিং মলে গিয়ে একটি সিম কিনে নিয়ে ক্যাপ দিয়ে মুখ ঢেকে সেইখান থেকে চলে যায়। সে সময় সেখানে বেকের সেই মহিলা আত্মীয়টি এসে জিজ্ঞেস করে বারের সেই বৃদ্ধ বার অ্যাটেন্ডেন্টকে আপনি এটি কিসের পোস্টার লাগাচ্ছেন। তো সে জানায় যে আমার আসলে বিশেষ জিনিস হারিয়ে গেছে, আর আপনাকে তো বাইরে দেখাই যায় না, সারাদিনই রেস্টুরেন্টে কাজ করেন, এত পয়সা টাকা কি করবেন উপার্জন করে। তখন সে জানায় আপনি তো বুঝেনি টাকার দরকার আছে, আর তাছাড়া আমি তো একাই সংসার চালাই, ঠিক না? এরপরে লোকটি বলে দেখুন এই যে এই কবিতাটা, এটি হচ্ছে নাতাশাকে নিয়ে। সে বলে নাতাশা, তাকে কি আপনি হারিয়েছেন? আপনার ওয়াইফ কি নর্থ কোরিয়ান নাকি রাশিয়ান? সে বলে ও না না, নাতাশা আসলে আমার ওয়াইফ এই কবিতাটি পছন্দ করত। তারা কথা বলতেই খেয়াল করে সেখানে ইউএনও পাবের মালিক এসে ঢোকে। আর তখন তারা আর নিজেদের মধ্যে কথা না বলে গ্রিটিংস করে চলে যায়। আর সেই মেয়েটিকে আমাদের দেখানো হয় সে লুকিয়ে লুকিয়ে তখনও তাদেরকে ফলো করছে এবং সেই সিম কার্ডটি
তার মোবাইলে ভরে কোনো একজনের সঙ্গে কথা বলছে, সেটি দেখানো হয় না। এরপরে সিন কাট করে দেখানো হয় হসপিটালের সামনে গাড়িতে সং এবং বসে আছে তার সহযোগী বলছে, স্যার আপনি কি শিওর সে বেঁচে আছে? আমার তো মনে হয় মরে গেছে। সে বলে, না, সে আমাকে কল করেছিল এবং বলেছে যে তার যেন সিঙ্গারকে আমরা কোনো কিছু না করি, এবং সে আমাদের দলে আমি এসে যোগ দিতে বলেছি, সে বলেছে সে যোগ দিবে না। আর আমি বলেছি যে যদি তুমি যোগ না দাও তাহলে তোমার পছন্দের কেপপ তারকা লয়েডকেই আমরা শেষ করে ফেলবো। আর সে বলে, লয়েডের গায়ে যদি তোমরা হাত দাও তাহলে কিন্তু আমি আর তোমাদের সাইডে থাকবো না। এই কথাটি মনে করে বলে, সুতরাং সে হসপিটালে আসবেই তার পছন্দের সেলিব্রিটিকে বাঁচাতে, আর এখানেই তাকে তোমাকে শেষ করতে হবে। অর্থাৎ সে সিম লাগিয়ে তাহলে এর সাথেই কথা বলছিল। এই জন্য দুজনাই তখন হসপিটালে খেয়াল রাখে এবং তখন দেখে নর্থ কোরিয়ান কমিশনার সেখানে সে উপস্থিত। আর তাকে দেখে সং বলে যে তাহলে আমার চলে যাওয়ার পর এই এখন প্রধান হয়েছে নর্থ কোরিয়ার মিলিটারির। আর তখন আমাদের দেখানো হয় মিলিটারিদের রুমের মধ্যে তারা সবাই একে অপরের সঙ্গে ডিসকাশন করছে যে এইখানকার সবচাইতে খাবার হোটেল কোনটা ভালো। এতে করে দুজন নর্থ কোরিয়ান যখন অ্যাগ্রি করে যে তারা একটি রেস্টুরেন্টে যাবে, তো সাউথ কোরিয়ান দুজন এসেও বলে তাহলে আমরাও যাই, ঠিক আছে, আজকে রাত্রে আমরা যেতে পারি। তো আরেকজন আবার পিন কেটে বলে, তোমাদের মনে হয় ভালোই টাকা পয়সা হয়েছে এবং সেটা উড়ানোর জন্য রেস্টুরেন্টে যেতে চাচ্ছ। তো সবাই অ্যাগ্রি করে তারা রেস্টুরেন্টে যাবে। এরপরে আমাদের দেখানো হয় যে রিম স্কুল থেকে এসেছে আর রিমকে নিতে এসেছে সেই মহিলাকে সবাই বলে যে সে রিমের গ্র্যান্ডমাদার, কিন্তু সে বারবার বলে সে রিমের গ্র্যান্ডমাদার নয়, সে শুধু তাকে দেখে রাখে। আর বলে যে আমাকে তার গ্র্যান্ডমাদার বলবে না। তারা জিজ্ঞেস করতে থাকে যে তার কি মা নেই, রোজ রোজ তাকে আপনি নিতে আসেন। সে আর কারো কোনো জবাব না দিয়ে রাগ করে রিমকে নিয়ে আইসক্রিম কেনার জন্য তখন শপিং মলে চলে যায়। আর তারা বলে, আমরা কি খুব বড় অপরাধ করেছি তাকে গ্র্যান্ডমাদার বলে, উনি এত রাগ করলো কেন? এরপর আমাদের দেখানো হয় লয়েড আর জং দুজন মিলে সব গিফট খুলে দেখছে। লয়েড বলে, এগুলো সব পাঠিয়ে দাও এখানে যে চাইল্ড ওয়ার্ড আছে সেইখানে, তাহলে বাচ্চারা খেলবে। আর বলে আমাদের কোনো লোগো ডল আছে কিনা, সে তখন দিয়ে দেয়, বলে খুব ভালো হয়েছে। আর ডলটি সে তখন রেখে দেয় ভেকের বেডের ওপরে। আর তখন বলে যে আপনি তাহলে তো এই দামি গিফটই তাকে দিতে পারেন। সে তখন তাকে বলে, একবারে তোমাকে একটা ঘুষি দেব, এটা তো ফ্যানদের দেওয়া গিফট, আমি কেন দেব? আর সে তো আয়রন উইম্যান। সেই সময় সেখানে ভেক চলে আসলে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আর একটু গ্রো আপ হও। এগুলো কি বলে সে ডলটা একেবারে হাত দিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনের মধ্যে। দেখে লয়েড খুবই মন খারাপ করে যে দেখেছো কেমন ইনহিউম্যানিক উইম্যান হয়েছে, তার তো কোনো হার্টই নাই, মানুষের ফিলিংস বুঝে না। আর সে তখন রাগ করে পর্দা ঢেকে দিয়ে ঘুমিয়ে পড়ে। লয়েড ভাবে এ কি কারোর সাথে কখনো ভালো ব্যবহার করে না নাকি? আর তখনই তার মনে পড়ে একজনের সাথে শুধুমাত্র ভালো ব্যবহার করতে দেখেছে, নিশ্চয়ই এ তার বয়ফ্রেন্ড হবে। আর মনে মনে ভাবে বয়ফ্রেন্ডের সাথে তো কতই হাসি খুশি হয়ে সুন্দরভাবে কথা বলে, আর আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। হঠাৎ করে আমরা দেখি লয়েড পানিতে ঝাঁপ দিয়েছে এবং সেখানে তাকে বাঁচাতে আবারও চলে আসছে লেফটেন্যান্ট ভেক, এবং ভেক এসে ডিরেক্টলি তাকে কিস করতে থাকলে লয়েডও তাকে কিস করতে থাকে। এবার হঠাৎ করে আমরা দেখি ঘুমের মধ্যে লয়েড আসলে এটি স্বপ্নে দেখছে যে সে কিস করছে, আর লাফ দিয়ে উঠে বসে বলে এটা সে কি ধরনের স্বপ্ন দেখলো, এত মানুষ থাকতে সে কিনা এই আয়রন উইম্যানকেই স্বপ্নে দেখলো যে কিনা একজন ওয়েপন লেডি। হঠাৎ করে সে ওই পাশ থেকে শব্দ শুনতে পায় তার, আর ভেকের শব্দে সে তখন পর্দা তুলে দেখে যে ভেক আবারও দুঃস্বপ্ন দেখছে। বলে খুব শক্ত হয়ে থাকে সারাদিন, কিন্তু রাত্রে ঠিকই দুঃস্বপ্ন দেখে। তারপরে সে ডলটি তুলে তার কাছে দিয়ে বলে এই স্যাড ডলটি তাকে দুঃস্বপ্ন থেকে যদি বাঁচায়। ডলটি তার হাতের দিতে গেলেই সে এমন জোরে লয়েডের হাত চেপে ধরে, লয়েড আর কিছুতেই তার হাত খুলতে পারে না। যখন লয়েড আর হাত খুলতে পারে না, বাধ্য হয়ে লয়েড তার পাশে সেখানেই বসে পড়ে। দেখে সে স্বপ্ন দেখছে আর কাঁদছে, আর সে তখন তার পাশে আর গতি না দেখে সেখানে আস্তে আস্তে করে অনেকক্ষণ বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। এরপরে সকাল হলে দেখানো হয় বেগ যখন ঘুম থেকে উঠবে দেখে সে কারো একজনের হাত ধরে আছে। তারপরে হাত ধরা অবস্থায় লাফ দিয়ে উঠে বলে যে তুমি এখানে কেন, আর তোমার হাত আমি কেন বা ধরেছি? লয়েড বলে যে তুমি সারা রাত আমার হাত এত জোরে ধরেছিলে আমি কিছুতেই খুলতে পারিনি, বলে তুমি ওই সাইড থেকে আমার সাইডে কেন এসেছো, এটাই তো তোমার দোষ। সে বলে তুমি তো সারা রাত ধরে সব দুঃস্বপ্ন দেখছিলে, আমি ভাবলাম ডলটি তোমার কাছে রাখলে তুমি স্বপ্ন দেখবে না, তাই ভাবলাম ডলটি তোমাকেই দিই, আর যেই ডলটি দিয়েছি অমনি তুমি আমার হাতটি ধরেছো আর হাত খুলে নিতে পারিনি, তাই তো এখানে অনেক কষ্টে ঘুমিয়ে গিয়েছিলাম, আমার হাত এখন অনেক ব্যথা করছে। আর সে তখন হাত ব্যথা নিয়ে আর উঠতে পারে না, চিৎকার করতে থাকে। এদিকে তো সেখানে চুপ করে থাকে, সে কোনো কথা বলে না। লয়েড বলে কেন, একটা কি ধন্যবাদও বলা যায় না, এতই রিজিট?
কিছুক্ষণ পরে লয়েড একটি ড্রিঙ্কস কিনতে বাইরে গিয়ে দেখে ফোনে হাসতে হাসতে সে কথা বলছে। তাকে তো এরকম হাসি মুখ দেখে বলে, আহা কতই না অ্যাঞ্জেলিক বিউটি তার, একটুও আমার সাথে হেসে হেসে কথা বলে না, আর নিশ্চয়ই এখন বয়ফ্রেন্ডের সাথে হেসে হেসে দাঁত বের করে কথা বলছে। এদিকে সে যে ড্রিঙ্কস চেয়েছিল সেই ড্রিঙ্কস না পেয়ে একটা সাইডার ড্রিঙ্কস পেয়ে তার তো মেজাজ খারাপ হয়ে যায়। সে ড্রিঙ্কসের ওখানে লাথি দিতে থাকে আর চিল্লাইতে থাকে। তখন কথা বলতে বলতে ইন্টারাপ্ট হয়ে যায় ভেক এবং খেয়াল করে যে সেখানে দাঁড়িয়ে আছে সে। লয়েড সহ্য করতে না পেরে একেবারে তার রুমে চলে যেয়ে দেখে সেখানে ডাক্তার এসে ডাক্তার খুঁজে বেড়াচ্ছে তাকে। বলছে, আমরা বলেছিলাম যে ভেক আপনি বাইরে যাবেন না, কিন্তু এই নর্থ কোরিয়ানেরা মনে হয় ডক্টরদের কোনো রকম সেবার কোনো গুরুত্ব দেয় না। তখন সেখানে প্রতিবাদ করে সে, বলে আপনারা এভাবে নর্থ এবং সাউথ কোরিয়ান ভাববেন না, একজন ওন্ডেড পেশেন্ট ভাববেন। সেই সময় সেখানে ভেক চলে আসে, বলে হ্যাঁ আমি নর্থ কোরিয়ান, আমার ব্যান্ডেডটা আপনি একটু ঠিক মতো করে ড্রেসিং করে দিয়ে টাইট করে ব্যান্ডেজ করে দিয়ে যান। সিন শিফট করে আবারও দেখানো হয় যে সেই সেনারা খেতে চলে গেছে সেই মহিলার রেস্টুরেন্টে, আর সেখানে তারা যেতে তার হাত থেকে সব কিছু পড়ে যায় অকস্মাৎ, আর তারা তাকে হেল্প করে সেগুলো উঠাতে। এবং তারা তখন তাকে অর্ডার করে যে তারা কি খেতে চায়। তারা বলে আমরা এই রেস্টুরেন্টেরই যে মেইন রেসিপি সেটি দুটো চাই। প্রথমে সে না বুঝলেও পরে বুঝতে পারে এবং তারপর সে সেই রেসিপিগুলো এনে তাদেরকে খেতে দিলে তারা তো অনেক বেশি খুশি হয় এত খাবার দেখে। এবং তারা সবাই আসলে নর্থ কোরিয়ান খাবারের অনেক বেশি প্রশংসা করতে থাকে যে নর্থ কোরিয়ার খাবার আসলেই অনেক মজার, এবং আজকে তারা এখানে সেই নর্থ কোরিয়ার খাবারটাই এনজয় করতে এসেছে। খাবার চলে আসলে একটি বাটিতে একটি আইটেমের পরিমাণ কম দেখে তো সে খুবই মন খারাপ করতে থাকে, এবং সেই সময় তাদের পাশের ডোর খুলে দেখা যায় নর্থ কোরিয়ান দুজনও সেইখানে বসে খাবার এনজয় করছে এবং বলছে যে এই দিকে একটি কথা তোমাদেরকে মানতেই হবে যে খাবারের দিক দিয়ে আমরা কিন্তু সেরা, অর্থাৎ নর্থ আর সাউথকে সেরা, এ নিয়েই সৈনিকদের মধ্যে চলে কথার লড়াই। রেস্টুরেন্ট ওনার তাদের দূর থেকে খাওয়া দেখে খুশিতে তার চোখে পানি আসে। সিন চলে যায় লয়েডের কাছে, সে তার গানের ভিডিওগুলো মোবাইলে দেখছে আর সেগুলো দেখে দেখে গুনগুন করে গান গাচ্ছে। সে সময় ড্রেস পরে ফুললি রেডি হয়ে যায় ভেক। তাকে তো এই ড্রেসে কখনোই দেখেনি, সে অবাক হয়ে যায় তার সৌন্দর্য দেখে। ভেক বলে এখন আমার পিছু করো না, আমি বাইরে যাচ্ছি। আর সে তখন ভেকের কাছে গিয়ে বলে প্লিজ তুমি এই উন্ড নিয়ে বাইরে যেও না, তোমার যে কোনো সময় কোনো ক্ষতি হতে পারে, ডক্টর তোমাকে বাইরে যেতে নিষেধ করেছে। ভেক বলে আমার অনেক জরুরি কাজ আছে, তুমি আমার পিছে এসো না বা আসার চেষ্টা করো না। বলে সেখান থেকে যখন চলে যাবে তখন জংম্যান তাকে দেখে আরও অবাক হয়ে যায়। জংম্যান বলে সে যে এত সুন্দর, আমি তো এই প্রথম তাকে এরকম ড্রেসে দেখলাম। সে জংম্যানের ড্রেস তাড়াতাড়ি খুলে নিতে থাকে কারণ সেও তার পিছু নেবে। এদিকে দেখানো হয় বাচ্চারা গাড়িতে করে যখন আসছে তখন সবাই রিনকে নিয়ে অনেক মজা করতে থাকে যে তুমি তো নর্থ কোরিয়ান, নর্থ কোরিয়ানরা তো শুধু পটাটো খায়, আর এই পটাটো নিয়ে গান গাইতে থাকে। তখন টিচার তাদেরকে থামতে বললে দেখে বাবা মারা সবাই দাঁড়িয়ে আছে এবং সেখানে হারিনকে নেবার জন্য আজকে দাঁড়িয়ে রয়েছে তার বোন এবং সেই মহিলা। এবং এদিকে আইসক্রিম খেতে খেতে তাকে ফলো করছে লয়েড, আর গাড়ি একেবারে সঠিক সময়ে চলে আসে। আর স্কুল বাস আসা মাত্রই সেখানে হারিন দেখতে পায় দাঁড়িয়ে রয়েছে তার সিস, এবং সে তাকে গাড়ির ভেতর থেকে মা মা বলে দৌড়িয়ে এসে জড়িয়ে ধরে। ভেক কিছুটা অবাক হয়ে যায় তার বোনের এরকম মামা বলে জড়িয়ে ধরা দেখে, কিন্তু সে আদর করতে থাকে বোনকে। আর সেই মহিলা বলে ও তোমাকে অনেক দিন দেখেনি সেই জন্য। পাশের মহিলারা সবাই বলতে থাকে তাহলে এটাই মেয়েটার মা, আর গ্র্যান্ডমা রোজ নিতে আসে। এ কথা শুনে লয়েডের হাত থেকে আইসক্রিম পড়ে যায়, সে তো শোকে পাথর হয়ে গেছে। এদিকে ভেক তখন কে খুব আদর করতে থাকে। এরপর রিমকে একটা রেস্টুরেন্টে নিয়ে বলে তুমি কি আমাকে মামা বলে রেখেছো? রিম বলে না, আমি আসলে অন্নি অন্নি করে বলেই দৌড়িয়ে এসেছিলাম, তোমাকে জড়িয়ে ধরেছি। আর বলে যে আজকে তুমি আমার সাথে অবশ্যই থাকবে, যাবে না কিন্তু। সে তখন রিমকে জড়িয়ে ধরে, বলে আর কিছুদিন পর আমরা দুজন একবারে একসঙ্গে থাকবো, আর তখন তোমাকে আলাদা থাকতে হবে না। আর মনে মনে ভাবে যেভাবেই হোক তোমার হার্টের মেডিসিন আমি নিয়ে আসব। এদিকে দেখানো হয় যে সঙের সহযোগী সে চলে গেছে হসপিটালে মারার জন্য সেই লয়েডকে অথবা ভেককে, কিন্তু দুইটা বেডই সে দেখে ফ্রি। এদিকে লয়েডকে দেখানো হয় সে চুপি চুপি ফলো করছে আসলেই ভেককে। ভেক তখন তার পিছনে আসলে সে ভূত দেখার মতো চমকিয়ে ওঠে, আর ভেক বলে তুমি এখানে কি করছো? লয়েড বলে আমি তোমাকে পিছু করছি না, শুধুমাত্র আমি এখানে এসেছিলাম, আমার কাজ আছে। সে বলে এখনই তুমি চলো, ট্রুপে ফেরত যেতে হবে। সে বলে না আমি যাব না, আমি সিনিয়র অথরিটি থেকে অলরেডি 2 দিনের ছুটি নিয়েছি। তখন সে তাকে জোর করে সেখান থেকে টানতে টানতে নিয়ে যেতে থাকে, আর সেও জোর করে যাবে না বলে। কিন্তু ভেক তো একেবারে একরোখা আর জেদি, সে তাকে নিয়ে যেয়েই ছাড়বে। লয়েডও কম যায় না, সেও জোরাজোরি করছে আর বলছে আমি যাব না, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। এর এক পর্যায়ে গাড়িতে জোর করে তুলতে চাচ্ছে, তখন লয়েড একেবারে পিছন থেকে অ্যাটাক করে বেককে, এবং বেককে সে নিচে ফেলে দেয়।
আর তখনই ভেকের উপরে সে আর ভেক তার নিচে, একেবারে রোমান্টিক মোমেন্ট। কিন্তু লয়েড শুধু বলে যে শোনো, মনে করো না যে আমি শক্তিতে তোমার সঙ্গে পারবো না, আমি অবশ্যই পারবো, কিন্তু আমি জোরাজোরি করছি না, আমি পিছনে স্টেপ নিচ্ছি এই জন্যই যে তুমি যে ব্যথাটি পেয়েছো সেখান থেকে যেন ব্লিডিং শুরু না হয়ে যায়, তোমার যেন ক্ষতি না হয়। তারপরে আর কোনো কথা বলে না, দুজন এসে নামে তাদের হসপিটালের সামনে। যখনই তারা হসপিটালের ভেতরে ঢুকে তখনই তাদের পিছনে ধপাস করে কি একটা পড়ে। তারা খেয়াল করে দেখে যে সেখানে সং মেয়েটিকে ফেলে দেওয়া হয়েছে। সংকে দেখে অবাক হয়ে যায় লয়েড, বলে সং। সে তার কাছে দৌড়িয়ে যেতে চাইলে তাকে হাত দিয়ে বাধা দিতে থাকে তখন ভেক। ভেক বলে যে তুমি এখানে এসো না, এটি একটি মার্ডার কেস হতে পারে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামার এপিসোড 4 এখানেই শেষ হয়ে যায়। মাই মিলিটারি ভ্যালেন্টাইন নাটকটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমরা যখনই কোনো নতুন পর্ব আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই নাটকটি প্রত্যেক সপ্তাহে আমরা 2টো পর্ব করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে নাটকের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থাকুন। আর নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের অবশ্যই একটি কমেন্টসও আশা করছি। আর অবশ্যই একটি লাইক দিয়েই নাটকটি দেখা শুরু করবেন। আপনাদের লাইক আর আপনাদের কমেন্টস পেলে আমরা মোটিভেটেড হই আরও ভালো ভালো এবং নতুন নাটক এক্সপ্ল্যানেশন করে চ্যানেলে দিতে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য এবং নাটকটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।